নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। উকিল জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন। তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। উকিল: তোমার বাপের নাম কি? কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাতি? হিন্দু জাতি। উকিল: আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। উকিল: দূর হোক ছাই, এমন সাক্ষী আনে। বলি, তোমার জাত আছে? কমলাকান্ত: মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথায় হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাত আছে, জানো তো। তুমি তার কোন জাতির ভিতর? কমলা: ধর্মাবতার এই উকিলের ধৃষ্টতা দেখিতেছেন। আমার গলায় যজ্ঞোপবীত নাম বলিয়াছি চক্রবর্তী। ইহাতেও যে উকিল বোঝেন নাই আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কমলাকান্তের জবানবন্দি প্রকাশিত হয়েছিল। মানুষজন এই রম্য রচনা পড়ে খুব আমোদ পেয়েছিলেন, হেসেছিলেন। তার বহু কারণের একটা হলো বিচার ব্যবস্থা, কাউকে দোষী সাব্যস্ত করার ব্যবস্থা, যা বঙ্কিমচন্দ্র নিজেই ম্যাজিস্ট্রেট হিসেবে প্রত্যক্ষ করেছিলেন। আজ 2024, 142 বছর পরে অবস্থাটা কি বদলেছে? তৎকালীন জমিদারের পেয়াদা বা পুলিশ ঠিক যেভাবে নিরপরাধ মানুষকে এনে বিচারের নামে প্রহসন চালিয়ে যেতেন, এখনো সেই একই পদ্ধতিতে চলছে ইডি, তাদের অভিযোগ আর বিচার। একধারে মিথ্যে অভিযোগ, অন্যধারে বিচারের দীর্ঘসূত্রতা মানুষের ন্যায় অন্যায় বোধকে মূল্যহীন করে তুলছে। আরো অনেক দেরি হবার আগেই আমাদের এই দিকে নজর দিতেই হবে। গত 500 বছর ধরে ইডির এই ফাংশনিং সববার জানা হয়ে গেছে। তারা কোনো একটা অভিযোগে আপনাকে জেলে পুরে রাখবেন, এমন এক ধারায় যেখানে আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি দোষী নন। আপনি সেই চেষ্টা চালিয়ে যাবেন। বিচার ব্যবস্থা খুব সস্তাও নয়, তার খরচও আকাশ ছোঁয়া। আপনি জেল আদালত চক্কর কাটতেই থাকবেন। ইডির উকিলেরা প্রতিদিন কোনো না কোনো অজুহাতে বিচার প্রক্রিয়াকে পেছোতে থাকবে, এমন ভাবে যেখানে বিচারকেরও খুব একটা কিছু করার থাকবে না। আর এটাই এখন নিউ নরমাল। এই একইভাবে আমাদের চ্যানেলের সম্পাদককে জেলে পুরে রাখা হয়েছে আজ 300 দিন হয়ে গেল। প্রতিদিন নিয়ম করে বিচারক ইডিকে বলছেন, আপনাদের তথ্য কোথায়, প্রমাণ কোথায়? ইডি বলছেন পরের দিনে, পরের ডেট এলে সেদিনে তদন্তকারী অফিসারই গায়েব, তিনি মেডিকেল লিভে। আর সেই জন্যই সেটাই আমাদের বিষয় আজকে। 300 দিন অতিক্রান্ত। কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়কে ইডির অভিযোগে কারার অন্তরালে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে আনা একটা অভিযোগের প্রমাণ তো দূর, আদালতে কোনো তথ্য বা নথি হাজির করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। নানাভাবে প্রলম্বিত করা হচ্ছে বিচার প্রক্রিয়া। ইডি কোনো অভিযোগে কাউকে গ্রেফতার করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রমাণ করতে হবে সে নির্দোষ, অর্থাৎ যে সংস্থা আপনাকে অভিযুক্ত করছে তার দায় নেই তা প্রমাণের। ইডির আইনের সংশ্লিষ্ট ধারার অপপ্রয়োগ আমাদের সম্পাদকের ক্ষেত্রে প্রকট হয়ে উঠেছে। ইডির আইনজীবীরা প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আদালতের বিচার প্রক্রিয়াকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইডি তথা কেন্দ্রীয় এজেন্সির এই আচরণের নেপথ্যে শাসকের একটা পরিকল্পিত নকশা স্পষ্ট হচ্ছে দিনে দিনে। কেন্দ্র সরকার তার বিরুদ্ধ স্বরকে দমন করতে বদ্ধপরিকর। সে কাজে তারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, স্বাধীন সংবাদ মাধ্যমও তার যে শিকার হয় তার অন্যতম দৃষ্টান্ত কলকাতা টিভি। তাই এইসব এজেন্সির ভূমিকা নিয়ে জনমানসে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। বৃহস্পতিবারে মামলা চলাকালীন বিচারক বললেন তদন্তকারী সংস্থা গল্প লিখছেন। হ্যাঁ, ইডি গল্প বানাচ্ছে, সে কথা বিচারক নিজেই বললেন। বিচারক বলছেন, হাইকোর্টের রায় থেকে এটা পরিষ্কার যে রায়ের সময়কালে তদন্ত শেষ হয়নি। নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব প্রয়োজন। 1. কলকাতা হাইকোর্ট কৌস্তুভ রায়ের জামিন খারিজ করার পর ইডি কেমন তদন্ত করেছে, কি পেয়েছে? 2. নির্দিষ্টভাবে দেখাতে হবে যে অভিযুক্ত প্রসিডস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ পঞ্জি ব্যবসার সঙ্গে তার সম্পর্ক ছিল। 3. নেওয়া টাকা কেউ ফেরত দিলে সেটা কিভাবে প্রসিডস অফ ক্রাইম হতে পারে? ইডির তরফের উকিল: বিষয়টাই আমি আসছি। তার আগে বলি যে দুটো লেজার থেকে দেখা যাচ্ছে যে কিছু অবৈধ লেনদেন হয়েছে। ট্যাম আর বার্কের সার্টিফিকেটে আমি দেখেছি ডেট টাইম আছে, সেটার বিলের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তার কয়েকটা উদাহরণ লিখিতভাবে আদালতের কাছে পেশ করলাম। বিচারক বলছেন, বিলের সঙ্গে ট্যাম আর বার্কের সময়ের বিষয়টা কিভাবে ম্যাচ করাবেন?
আমি আপনার কাছে পরিষ্কার জানতে চাইছি যে এই ব্যক্তি জেনে শুনে প্রসেস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। আপনি দুটো লেজার পাচ্ছেন, আপনাকে মনোরঞ্জন একটা লেজার দিয়েছে, কৌস্তব রায় একটা লেজার দিয়েছে। আপনাকে তদন্ত করে দেখতে হবে, অডিট করাতে হবে। আপনার তদন্তকারী অফিসার যদি দুটো লেজার নিয়ে বসে থাকে এবং তদন্তকারী সংস্থা গল্প লিখেই যায়, তাহলে সেটা থেকে রেজাল্ট কি করে আমি বুঝবো? কাজেই আবার সময়, আবার ডেট, আবার সেদিন তদন্তকারী অফিসার হয় থাকবেন না, না হলে আবার একটা অজুহাত খাড়া করা হবে। 142 বছর আগে এক সাক্ষী অন্তত মুখের ওপর বলতে পেরেছিল বিচারালয়ের বিচার শুরুই হয় মিথ্যে দিয়ে। আজ অভিযুক্ত প্রতিদিন সেই কথাই বলে চলেছেন, মেহের আলীর মতো। তফাৎ যাও, সব ঝুট হ্যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় মনে পড়ে যাচ্ছে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী, দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়। জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। আজ কেবল ন্যাংটা ছেলেটাই নয়, মোদি শাহের ব্যবস্থায় সারা দেশের প্রত্যেকটা মানুষ পাগল, প্রতিটা মানুষ অসহায়। বিচারের জন্য হাপিত্তেশ করে বসে থাকে, বলে তফাৎ যাও, সব ঝুট হ্যায়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, আমাদের চ্যানেল সম্পাদক আজ 300 দিন হয়ে গেল ইডির অভিযোগের জেলে, তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হওয়া তো দূরস্থান, একটা প্রমাণও হাজির করা হয়নি। সেই ইডি, সিবিআই ইত্যাদি এজেন্সিগুলোকে কি বিরোধীদের চুপ করানোর জন্যই কাজ করানো হচ্ছে? শুনুন মানুষজন কি বলেছেন। আজকে কৌস্তব রায় মহাশয়কে যেভাবে 300 দিন ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ঠোস প্রমাণ আদালতে পেশ করতে পারেনি, তো এটা একটা নোংরা রাজনীতি। বিজেপির বিরোধীকে এদেরকে একদম ধ্বংস করে দিতে হবে, এই হচ্ছে এদের প্রপোজ। আর বাকি এদের আর অন্য কিছু এজেন্ডা নেই। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে এভাবে করে আটকে গলা চিপে মেরে ফেলা যাবে না। এই চতুর্থ স্তম্ভ ভারতবর্ষ নয়, শুধু পৃথিবীকে পথ দেখাচ্ছে। বিরোধী দলের হয়ে যেতে তারা কিছু বলতে না পারে, সেই জন্যই এই সম্পাদককে আটক করে রাখা হয়েছে। দিন ধরে তাকে আটকে রেখে তার বিরুদ্ধে কোনো যদি প্রমাণ না পাওয়া হয় তবে তাকে ছেড়ে দেওয়া হোক। বিজেপি বাদ দিয়ে যেসব রাজনৈতিক দল তাদের কণ্ঠরোধ কিভাবে করা যায় সেটা সিবিআই ইডি মারফত ওনারা করে গেছেন। সবই রাজনীতির ব্যাপার, পরিষ্কার। যাদের এখন ক্ষমতা আছে তারাই এখন ভুলিয়ে যাবে, এক কথা। কলকাতা টিভির সম্পাদক সম্মানীয় কৌস্তব রায় 300 দিন যাবৎ যেভাবে হ্যাকেল বা বিনা কারণে প্রশাসনিক বা যে কোনো ইডি সিবিআই মাধ্যমে যেভাবে হ্যাকেল করা হয়েছে তার আমি তীব্র প্রতিবাদ জানাই। আইনের নামে প্রহসন হচ্ছে, কারণ প্রমাণ ছাড়া দীর্ঘদিন একটা ব্যক্তিকে বা একটা মালিককে আটকে রাখা, এটা মনে হয় আইনের পক্ষে ভালো জিনিস নয়। সাংবাদিককে এইভাবে বিনা কারণে বিনা প্রমাণে এইভাবে আটকে রাখা, আশা করছি শক্তি কমেছে, নিশ্চয়ই কোনো ভালো ফল আসবে বেরিয়ে। আসল গণতন্ত্রের রক্ষা এরপর হবে, মানুষ তো জবাব দিয়েছে। 300 দিন হয়ে গেল, কোনো অভিযোগ প্রমাণ করতে পারলেন না, ওনাকে তো ছেড়ে দেওয়া উচিতই ছিল। এখান থেকে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে সংবাদ মাধ্যমে গলায় পা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। কলকাতা টিভির যে সম্পাদককে যে এতদিন ধরে আটকে রাখছে তাদের বিরুদ্ধে কোনো এখনো অব্দি ইডি সিবিআই কোনো কিন্তু তথ্য প্রমাণ দিতে পারেনি। এটা হচ্ছে একটা বিজেপির হচ্ছে প্রতিহিংসামূলক আচরণ। কলকাতা টিভি সম্পাদককে আটকানো রাখা আছে, কিন্তু ইডি কোনো প্রমাণ দিতে পারছে না, তার সত্ত্বেও আটকিয়ে রাখা আছে ওনাকে। বিশেষ করে সংবাদ মাধ্যমকে মানে যেটা করছেন তাদের যদি উপযুক্ত প্রমাণ না হেনস্থা না করাই ভালো। বিজেপি বা কেন্দ্রীয় ওদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাকে জেলে, নাই মার্ডার, এই তো ব্যাপার চলছে এখন দেশে। কলকাতা টিভির সংবাদ যিনি ছিলেন তার কাজই ছিল ন্যায্য কথাটাকে তুলে ধরা, সেটা সরকারের পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও থাকতে পারে। ওনার মুখ বন্ধ করার জন্যে এই কাজটা করেছে ইডি সিবিআই। ওয়েবলস বুঝিয়েছিল মিথ্যে নয়, কেবল মিথ্যে নয়, বড় মিথ্যে বলো, বিগ লাই। এত বড় মিথ্যে যে মানুষের বুঝে উঠতেই সময় কেটে যাবে।
সেটাই বলেছেন কৌস্তব রায় বৃহস্পতিবার আদালতে। এত বড় আর বিভ্রান্তিকর এই মিথ্যে যে কেবল সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে জেলেই আছেন তিনি 300 দিনের বেশি। একজন জেলে আছেন, দুজন মারা গেছেন, 5 জন 10 বছর পরে জামিন পেলেন। এগুলো বড় বিষয়, কিন্তু এটার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যদি দেশের আইন বিচার ব্যবস্থা হয়, তাহলে মানুষ সেই আইনের শাসনকে অস্বীকার করবে, মানুষ নৈরাজ্যবাদে বিশ্বাস করবে। এমনি এমনি পৃথিবীতে নৈরাজ্যবাদের জন্ম হয় না, আইনের শাসন ভেঙে পড়লেই নৈরাজ্যবাদের জন্ম হয়। সেই নৈরাজ্যবাদ ছড়িয়ে পড়ার আগে মানুষের হুঁশ ফিরেছে, পরাস্ত হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার। এবার কিছু সময়ের অপেক্ষা, বাকি ব্যবস্থাতেও তার প্রভাব পড়বে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।